বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের টার্গেট হলো এইচএসসি থিম রাইটিংয়ে ফুল মার্কস। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা থিম রাইটিং নিয়ে অনেক বেশি টেনশনে আছো, টেনশন করার কিছু নাই। তোমাদের বইতে অল্প কয়েকটা পয়েম রয়েছে। এই পয়েমগুলো ভালোভাবে যদি তুমি বুঝো তাহলে কিন্তু থিম রাইটিংয়ে তুমি ফুল মার্কস পেতে পারো। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, অনেকে থিম রাইটিংয়ে ফরম্যাট বা টেকনিক পড়ে। আমি বলবো হ্যাঁ, যারা ভালো করতে চাও তারা টোটালি অ্যাভয়েড করবা ফরম্যাট বা টেকনিক। আমি অনেককে দেখি যে ভাইয়া আমাকে থিমের একটা ফরম্যাট দেন, একটা টেকনিক দেন। নো ভাইয়া, তোমাদের অল্প কয়টা কবিতা আছে, এই অল্প কয়টা কবিতা তোমরা অবশ্যই ভালোভাবে বুঝে বুঝে পড়বা, থিম রাইটিংয়ে ফুল মার্কস পাবা। সো যাদের টার্গেট থিম রাইটিংয়ে ফুল মার্কস, তাদেরকে বলছি তোমরা সবাই মনোযোগ দিয়ে আমার ক্লাসগুলো করবে, ইনশাল্লাহ 100% তুমি ফুল মার্কস পাবে। সো আজকে যেই কবিতাটি আমরা পড়তে যাচ্ছি, দোজ উইন্টার সানডেজ, রবার্ট হেইডেনের খুবই সুন্দর একটা কবিতা, আবেগ, অনুতাপ এবং উপলব্ধির একটা কবিতা, দোজ উইন্টার সানডেজ। অনেকের কাছে মনে হতে পারে এই কবিতাটি অনেক কঠিন, আসলে কিন্তু কঠিন না। আমি খুব সহজেই সুন্দরভাবে তোমাদেরকে বুঝাবো এটার ভাবানুবাদ কি, এটা দ্বারা কি বুঝিয়েছে এবং তুমি থিম রাইটিংয়ে কিভাবে লিখবে, সব কিছু দেখাবো আজকের এই ক্লাসে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি মেইন আলোচনায়। দেখো, এই যে কবিতাটি দেখতে পাচ্ছ সেটা হলো রবার্ট হেইডেনের খুব বিখ্যাত একটা কবিতা, দোজ উইন্টার সানডেজ। সো এই পয়েমটার প্রথম লাইনটা যদি আমরা খেয়াল করি, দেখো কি বলা আছে, সানডেজ to my father got up early। একটু কঠিন মনে হচ্ছে না সেন্টেন্সটা? কঠিন হওয়ার কিছু নাই, একটু খেয়াল করে দেখো। এটার যদি আমরা সাবজেক্ট দেখি, মাই ফাদার, খেয়াল করে দেখো, মাই ফাদার আমরা সাবজেক্টে এইভাবে লিখি, মাই ফাদার। এরপর দেখো গট আপ আর্লি, গট আপ আর্লি। এরপর দেখো সানডেজ টু, সানডেজ টু। এখন সহজ মনে হচ্ছে না সেন্টেন্সটা? কি বলা আছে, মাই ফাদার, খেয়াল করে দেখো, গট আপ, গেট আপ মানে ঘুম থেকে ওঠা, আর গট আপ মানে হচ্ছে ঘুম থেকে উঠতো। তো খেয়াল করে দেখো, মাই ফাদার গট আপ আর্লি, আমার বাবা সকালবেলা বা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতো, সানডেজ টু। সো এখানে সানডেজটা কি? আমরা যেরকম বলি না ফ্রাইডে, আমাদের অফ ডে অথবা আমাদের বন্ধের দিন, সাপ্তাহিক বন্ধের দিন আমরা কোনটা জানি বলো তো? সবাই জানি, সেটা হলো ফ্রাইডে। আর অন্যান্য দেশগুলোতে সানডে তো হলো বন্ধের দিন। সো খেয়াল করে দেখো, বন্ধের দিন বলো বা বিশ্রামের দিন বলো, এইখানে সানডেজ, সানডেজ মানে হচ্ছে প্রতি রবিবার, সানডেজ প্রতি রবিবার, মানডেজ প্রতি রবিবার, ঠিক আছে? তো এখানে বলেছে মাই ফাদার গট আপ আর্লি সানডেজ টু, তার মানে হলো আমার বাবা ঘুম থেকে তাড়াতাড়ি উঠতো সানডেজ টু, মানে বিশ্রামের দিনেও বা বন্ধের দিনেও। এখানে বন্ধের দিন বা বিশ্রামের দিন বলতে কাকে বুঝিয়েছে? রবিবার, প্রতি রবিবারের কথা বলেছে, যে প্রতি সপ্তাহে তো কাজ করে, বিশ্রামের দিনও আমার বাবা কি ঘুম থেকে উঠতো তাড়াতাড়ি। তার মানে এই লাইনটায় আমরা যেটা বুঝলাম সেটা হলো যে বিশ্রামের দিনে তিনি বিশ্রাম নিতেন না, তিনি চাইলেই ঘুমিয়ে থাকতে পারতেন, তাই না? তো তিনি সেই কাজটা করতেন না, তিনি হচ্ছে পরিশ্রম, কর্তব্যবোধ ও নিঃস্বার্থ ভালোবাসার এখানে পরিচয় দিয়েছেন। তার মানে বাবা ওই বিশ্রামের দিনও কিন্তু বিশ্রাম নেননি, তিনি পারতেন শুয়ে থাকতে, একটু বেশি ঘুমাতে আর একটু বিশ্রাম নিতে, কিন্তু তিনি সেদিন ঘুমাননি। সো এখানে আমরা যে জিনিসটা দেখলাম, এখানে মাই ফাদার হচ্ছে সাবজেক্ট, সো এখানে মাই ফাদারের পরে গট আপ, এখানে গট, এখানে ভার্ব। সো গেট আপ বা গট আপ, এটা হচ্ছে গেট আপের পাস্ট ফর্ম, তার মানে ঘুম থেকে উঠা, আর্লি, আর্লি মানে তাড়াতাড়ি। এবার দেখো, আমরা দেখলাম সানডেজ, এটা দ্বারা বুঝিয়েছে বিশ্রামের দিনগুলো বা বন্ধের দিন বা প্রতি রবিবার। এরপর দেখো কি বলেছে, অ্যান্ড এবং ফুট, আমরা জানি ফুট, এটার প্রেজেন্ট ফর্মে ফুট, পাস্ট ফর্মে ফুট এবং পাস্ট পার্টিসিপাল ফর্মেও কি ফুট, ফুট ফুট ফুট, খাট খাট খাট, মনে আছে না? সো এখানে খেয়াল করে দেখো, ফুট হিজ ক্লথস, তার জামা কাপড় পরতেন, তার মানে ফুট হিজ ক্লথস, মনে রাখবা। ফুট অন, তার মানে এইখানে এই যে ফুট অন, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব অথবা গ্রুপ ভার্ব। এই পুট অন এর অর্থ হচ্ছে পরিধান করা। দেখো একটু খেয়াল করে দেখো, তার মানে কি বলেছে, পুট হিজ ক্লথস অন, তার জামা কাপড়গুলো পরতেন, ইন দ্য ব্লু ব্ল্যাক কোল্ড। এই যে ব্লু, ব্লু মানে নীল, ব্ল্যাক মানে হচ্ছে কি কালো। এখন অনেক বলে ভাইয়া নীল কালো, এটা আবার কি? নীল কালো এখানে কি বুঝাচ্ছে? কোল্ড মানে হচ্ছে ঠান্ডা, কোল্ড মানে হচ্ছে কি ঠান্ডা, তো কোল্ড অর্থ হচ্ছে ঠান্ডা, কিন্তু ভাইয়া ব্লু ব্ল্যাক কোল্ড এটা আবার কি? ব্লু ব্ল্যাক কোল্ড দ্বারা তীব্র ঠান্ডা বুঝাচ্ছে। খেয়াল করে দেখো কি বলেছে, ফুটন পরিধান করতেন, হিজ ক্লথস
তার মানে হলো তার জামা কাপড় পরিধান করতেন ইন দ্য ব্লু ব্ল্যাক কোল্ড। এই ব্লু ব্ল্যাক কোল্ড মানে হলো এই যে ব্লু এবং ব্ল্যাক একসাথে বলেছে, নীল কালো, এটা হচ্ছে তীব্র ঠান্ডা। দ্যাট মিনস আমি যদি এটা বলি শীতের কঠোরতা এখানে বুঝিয়েছে। তো প্রথম লাইনে যেটা বুঝিয়েছে যে বাবা যে বিশ্রামের দিনও ঘুম থেকে তাড়াতাড়ি উঠতেন। কেন উঠতেন? অবশ্যই তিনি তার কর্তব্যবোধ থেকে অথবা নিঃস্বার্থ ভালোবাসা থেকে। সো আমরা কবিতাটা পড়লে আরও বুঝতে পারবো। এবং দ্বিতীয় লাইনে যেটা বুঝিয়েছে এখানে শীতের কঠোরতা প্রকাশ পেয়েছে, অনেক বেশি কঠোর বা তীব্র শীতকে বুঝিয়েছে। এরপরে খেয়াল করে দেখো, দেন এরপর বা তারপর, উইথ মানে সাথে, ক্র্যাকড, ক্র্যাকড মানে হচ্ছে ফাটা। তোমরা দেখেছো কি না, দেখবা যে গ্রামে যারা খেতে খামারে কাজ করে অথবা যারা মুরব্বী অথবা যারা হার্ড ওয়ার্কিং করে, মেইলি কাজ করে, মেইলে দেখবা যে ওই যে কাঠ ভাঙ্গায় মেইলে কাজ করে অথবা শক্ত কাজ, রাজমিস্ত্রি কাজ করে যারা, দেখবা যে এই যে হাত খুব শক্ত হয়ে যায়, ফেটে যায়, আবার পা ফেটে যায়, এরকম অনেক দেখেছি আমি দেখেছি। তোমরা জানি না দেখেছো কিনা, যারা শ্রমজীবী বা কর্মজীবী, অনেক বেশি পরিশ্রম করে যারা, হ্যাঁ অনেক টাফ ওয়ার্ক যারা করে, দেখবা যে তাদের হাত ফেটে যায়, তারপরে যে তাদের পা ফেটে যায়। সো এই বিষয়টা খেয়াল করে দেখো যে দেন উইথ ক্র্যাকড হ্যান্ডস, তার যে ফাটা হাত, ক্র্যাকড মানে হচ্ছে ফাটা, হ্যান্ডস মানে হাত, দ্যাট এইট, খেয়াল করে দেখো, এইট মানে হলো ব্যথা করা, ব্যথা, ঠিক আছে, দ্যাট যেটা ব্যথা করতো। সো এইখানে দেখো যে দেন উইথ ক্র্যাকড হ্যান্ডস, এই যে সারা সপ্তাহে তিনি অনেক পরিশ্রম করতেন, তার হাত ব্যথাও হয়ে যেত। সো এই যে এইখানে কি বুঝিয়েছে, দেন উইথ ক্র্যাকড হ্যান্ডস, ওই ফাটা হাত নিয়ে, দ্যাট এজ যেটা হচ্ছে কি ব্যথা করতো, যেটা ব্যথা করতো, ফাটা হাত অবশ্যই ব্যথা করতো, এমনি তো আর ভালো লাগতো না, অবশ্যই কি ব্যথা করতো। ফ্রম লেবার, লেবার মানে কি কাজ, ইন দ্য উইকডে, যেগুলো ব্যথা করতো ইন দ্য উইকডে, খেয়াল করে দেখো, উইকডে মানে হচ্ছে কি সপ্তাহের দিন, মানে হচ্ছে যেই সপ্তাহের দিনগুলোতে তিনি কাজ করতেন, সপ্তাহের দিনগুলোতে মানে হচ্ছে যে দিনগুলোতে কাজ করতেন। সো এটাই বলেছে ফ্রম লেবার ইন দ্য উইকডে ওয়েদার মেড, ওয়েদার মানে আবহাওয়া, মেড মানে কি তৈরি হতো। তার মানে হচ্ছে এই যে সপ্তাহে তিনি কাজ করতেন, তিনি যে কাজ করতেন এটার কারণে তার হাত ফাটতো, এবং এই যে হাত ফাটার কারণে তার যে ব্যথা করতো সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। তার মানে আমরা এটা বলতে পারি যে শ্রমজীবী অবস্থার প্রতীক। দেখবা যে যারা শ্রমজীবী, যারা কঠিন রাজমিস্ত্রি কাজ করে, কাঠের কাজ করে, মেইলে কাজ করে, হ্যাঁ তারপর হচ্ছে দেখবা যে যারা মাঠে ঘাটে কাজ করে, সো ওনাদের কিন্তু এরকম কি হয়, হাত ফেটে যায়। তো এখানে বাবার কষ্ট আত্মত্যাগ বুঝিয়েছে, দ্যাট এইট যেটা কি করছে, ব্যথা করছে, এইট মানে হচ্ছে ব্যথা করা, যেটা ব্যথা করতো। এরপরে তৃতীয় লাইনে আমরা বলেছিলাম যে কর্মদিবসের, এই যে বলেছে ফ্রম লেবার, লেবার মানে হচ্ছে কাজ, ইন দ্য উইকডে, যে তার যেই সপ্তাহের অথবা কর্মদিবসের যে সময় তিনি কাজ করতেন, এই কর্মদিবসের যে পরিশ্রম, এই পরিশ্রমের কারণে এই যে আবহাওয়া মানে হচ্ছে এই যে বিষয়টা তৈরি হতো, কী হতো, তৈরি হতো। সো এরপর দেখো এই লাইনটার সাথে আমরা যদি যুক্ত করে পড়ি, ওয়েদার মেড ব্যাঙ্কড ফায়ার্স ব্লেজ, খেয়াল করে দেখো এইখানে এটা দ্বারা বুঝিয়েছে যে ওয়েদার মানে আবহাওয়া, আবহাওয়া কী করতো, তৈরি করতো। আমি তোমাদের বললাম যে আবহাওয়া তৈরি করতো, মেড তৈরি করতো, ব্যাঙ্কড, ব্যাঙ্কড মানে কি জানো, ব্যাঙ্কড মানে হলো কাঠ দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখা, মানে কাঠ দিয়ে গোছানো, কাঠ, কাঠ হচ্ছে একসাথে ব্যাঙ্ক করা বা একসাথে রাখা, কাঠ সাজিয়ে দিতেন। ফায়ার্স, ফায়ার্স মানে হচ্ছে আগুন, আর ব্লেজ মানে হচ্ছে জল জল করা। তার মানে কি বলা হয়েছে এখানে, যে এইখানে ওয়েদার মেড, তিনি এমন একটা আবহাওয়া তৈরি করতেন বা এমন একটা অবস্থা তৈরি করতেন, ব্যাঙ্কড ফায়ার্স ব্লেজ, সেখানে হচ্ছে তিনি কাঠ বা বিভিন্ন জিনিস একসাথে করতেন। হ্যাঁ এরপর দেখো ফায়ার্স, ফায়ার্স মানে হচ্ছে আগুন, তারপর হচ্ছে ব্লেজ মানে হচ্ছে জল জল করা, ব্লেজ মানে কি জল জল করা। দেখো অর্থগুলো একটু সাথে সাথে পড়ে ফেলো, ব্লেজ মানে হচ্ছে জল জল করা। এই যে ব্যাঙ্ক, ব্যাঙ্ক দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি কাঠ সাজানো। এরপরে দেখো ফায়ার্স মানে হচ্ছে আগুন, ব্লেজ মানে হচ্ছে কি জল জল করা। তার মানে এটা কি বোঝাচ্ছে, তিনি কাঠগুলো সাজিয়ে আগুন জ্বালাতেন, ঠিক আছে, তিনি কাঠগুলো সাজিয়ে কি আগুন জ্বালাতেন। এরপরে বলেছে দেখো নো ওয়ান এভার থ্যাঙ্কড হিম, কেউই তাকে কখনোই ধন্যবাদ জানাতো না। এবার দেখো নো ওয়ান এভার থ্যাঙ্কড হিম, নো ওয়ান কেউই না, এবার কখনো, থ্যাঙ্কড হিম তাকে ধন্যবাদ জানাতো না, থ্যাঙ্কড মানে হচ্ছে ধন্যবাদ জানানো, কখনোই তাকে কেউ ধন্যবাদ জানাতো না। তার মানে এটা দ্বারা বুঝিয়েছে অবমূল্যায়িত ভালোবাসা। তার মানে হচ্ছে বাবা যে নিঃস্বার্থভাবে এই যে উইক ডেতে কাজ করে, উইকেন্ডে তিনি হচ্ছে আগুন জ্বালাতেন, তাড়াতাড়ি উঠতেন, ঘরটাকে একটু কি করতেন, উষ্ণ করতেন, এইখানে তার যেই কাজটা অথবা তার যে দায়িত্ববোধ, এই দায়িত্ববোধে কেউ এটা মূল্যায়ন করতো না।
অবমূল্যায়িত রাখতো, ঠিক আছে। আই উড ওয়েক অ্যান্ড হিয়ার দ্য কোল্ড স্প্লিন্টারিং ব্রেকিং। এখানে বলেছে আই উড ওয়েক, আমি জেগে উঠতাম, দেখো জেগে উঠা, আই উড ওয়েক অ্যান্ড হিয়ার, আমি জেগে উঠতাম এবং শুনতাম। তার মানে হচ্ছে এইখানে কবি বলেছেন আমি জেগে উঠতাম এবং শুনতাম দ্য কোল্ড, ঠান্ডা, স্প্লিন্টারিং, স্প্লিন্টারিং মানে হচ্ছে ভেঙ্গে চূর্ণ হওয়া, ঠিক আছে। আর ব্রেকিং মানে কি, ফেটে পড়া, ভেঙ্গে ফেটে পড়া। সো এই যে কবি যখন উঠতেন শুনতেন কি, দ্য কোল্ড স্প্লিন্টারিং, যে ঠান্ডা কি হচ্ছে, ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে, ঠান্ডাটা ভেঙ্গে অথবা ফেটে যাচ্ছে, ঠান্ডা আর ঠান্ডা থাকছে না। কেন? ওই যে বাবা আগুন জ্বালাচ্ছেন। সো স্প্লিন্টারিং মানে হলো ভেঙ্গে চূর্ণ বিচ্ছুন্ন হওয়া, আর ব্রেকিং মানে হচ্ছে কি, ফেটে পড়া বা ফেটে যাচ্ছিল। তার মানে ঠান্ডাটা কি হচ্ছে, দূর হচ্ছে, এখানে বুঝাচ্ছে ঠান্ডাটা দূর হচ্ছে। সো এখানে যদি আমরা বলি যে এটাতে কি প্রকাশ পেয়েছে, এখানে বুঝাচ্ছে আগুনের শব্দে বরফের মতো শীত ভাঙ্গা, মানে শীতটা কি চলে যাচ্ছে, এবং বাবা তার পরিশ্রমের মাধ্যমে যে ঠান্ডা দূর করছেন সেটা তিনি বুঝাচ্ছেন, ঠিক আছে। এরপর দেখো ওয়েন দ্য রুমস ওয়্যার ওয়ার্ম, খেয়াল করে দেখো, ওয়েন দ্য রুম, যখন এই রুমগুলো, ওয়ার ওয়ার্ম, যখন হচ্ছে এই কক্ষ মানে শোবার ঘর, এই শোবার ঘর কি হচ্ছিল, গরম হয়েছে বা উষ্ণ হয়েছিল, হি উড কল, তিনি ডাকতেন, তখন তিনি কি ডাকতেন। সো এখানে দেখো কি বুঝিয়েছে, ওয়েন দ্য রুমস ওয়্যার ওয়ার্ম, যখন হচ্ছে এই যে কক্ষ বা যেখানে কবি ঘুমাতেন এটা যখন কি হতো, উষ্ণ হতো, হি উড কল, তখন তিনি ডাকতেন। অ্যান্ড স্লোলি আই উড রাইজ অ্যান্ড রেস, এবং খুব আস্তে ধীরে, উঠতে মন চায় না, একটু মানে খুব স্লোলি, এটা বলা যায় ওয়ান কাইন্ড অফ বিরক্তি। আমরা দেখো যে অনেক গভীর যখন ঘুমাই, বাবা মা যখন এই উঠুস না কেন, মনে হচ্ছে কম্বল মুড়ি দিয়ে আরেকটু ঘুমাই, ঠিক আছে। সো এখানে কি বলেছে যে অ্যান্ড স্লোলি, স্লোলি মানে ধীরে ধীরে, আস্তে আস্তে, না পারতে উঠা। আই উড রাইজ অ্যান্ড ড্রেস, আমি উঠতাম, অ্যান্ড ড্রেস, ড্রেস মানে হচ্ছে এটা ভার্ব, এটা হচ্ছে কাপড় পরিধান করা, ঠিক আছে। মানে কাপড় পরিধান করা বলতে এখানে শীতের তো দেখা যাচ্ছে শীতের পোশাক পরিধান করা এরকম বুঝাতো। সো এখানে দেখো দুইটা লাইন দ্বারা আমরা কি বুঝাচ্ছি, এখানে দেখো এই যে গরম করতেন, তারপর ছেলেকে ডাকতেন, যেখানে আসলে নিঃস্বার্থ যত্ন এবং দায়িত্ববোধ প্রকাশ পেয়েছে। এরপরে খেয়াল করে দেখো অ্যান্ড স্লোলি আই উড রাইজ অ্যান্ড ড্রেস, এবং এখানে উদাসীনতা মানে আস্তে ধীরে উঠবো আর কি, হ্যাঁ আস্তে ধীরে উঠতাম এবং জামা কাপড় পরতাম। এরপরে দেখো ফিয়ারিং দ্য ক্রনিক অ্যাঙ্গার্স অফ দ্যাট হাউস, ফিয়ারিং মানে হচ্ছে ভয় পাওয়া, ভয় পাওয়া। সো কবি ভয় পেত, কি ভয় পেত, দ্য ক্রনিক অ্যাঙ্গার্স, ক্রনিক মানে হচ্ছে দীর্ঘস্থায়ী, দীর্ঘস্থায়ী, অ্যাঙ্গার্স মানে হচ্ছে কি রাগ, দীর্ঘস্থায়ী রাগ, ঠিক আছে। দ্য ক্রনিক অ্যাঙ্গার্স, ঠিক আছে, যে ভয় পেতাম, কি ভয় পেতাম, এই যে দীর্ঘস্থায়ী রাগ অফ দ্যাট হাউস, ওই বাড়ির দীর্ঘস্থায়ী রাগ কি পেত, ভয় পেত, কে, কবি ভয় পেত। এখান থেকে কি বুঝাচ্ছে একটু খেয়াল করে দেখো, এখানে একটা মানসিক মানে চাপ বুঝাতো। স্বাভাবিকভাবে এই ডে লেবারার, একজন শ্রমিকের ঘরে তো অনেক বেশি প্রাচুর্য নাই, অনেক টাকা পয়সা, কোনো টেনশন ছাড়া বাঁচতেছে, প্রত্যেক দিন ঘুম থেকে উঠলেই কফি, বড় বড় হচ্ছে ডিশ, ঠিক আছে, বুফের মতো খাবার, এরকম তো বিষয় না। তার মানে হচ্ছে যেহেতু তার বাবা ডে লেবারার ছিলেন, দ্যাট মিনস এখানে তিনি বুঝাচ্ছেন যে পারিবারিক যে একটা মানে উত্তেজনা, একটা যে মানসিক চাপ, এই মানসিক চাপটা সবসময় কি তিনি ভয় পেতেন, তিনি কি ভয় পেতেন। এরপর দেখেছে স্পিকিং ইনডিফারেন্টলি টু হিম, খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, স্পিকিং, স্পিকিং মানে হচ্ছে কথা বলা, তিনি কথা বলতেন ইনডিফারেন্টলি টু হিম, খেয়াল করে দেখো, ইনডিফারেন্টলি টু হিম বলতে উদাসীনভাবে, উদাসীনভাবে কথা বলা, তার মানে হচ্ছে কোনো ওইভাবে গ্রাহ্য না দেওয়া, মূল্যায়ন না করে, মানে এই যে কোনোভাবে উদাসীনভাবে করো যাও এরকম বিষয়টা। তো এখানে বলেছি স্পিকিং ইনডিফারেন্টলি টু হিম, তার সাথে যে কথা বলা হতো, বাবার সাথে যে কথা বলা হতো, এটা ছিল যে আসলে বাবার সাথে মানে ওইভাবে কথা বলা, মানে একবার ক্লোজলি বা একবার মন খুলে যে কথা বলা, সেটা হতো না। এটা কেন হতো না, এটা হতো না এই কারণে যে এর মধ্যে একটা গ্যাপ ছিল, মানে অনেক টেনশন ছিল বা উদাসীনতা ছিল বা অজ্ঞানতা ছিল, যে তখন বুঝতাম না যে বাবা আসলে এত কষ্ট করে, বাবা এত পরিশ্রম করে, বাবার সাথে একটু কথা বলি, বাবার সাথে মানে বাবাকে আসলে এমনভাবে বোঝার মতো ওই ক্ষমতাটা তখন কবির ছিল না। এটাই তিনি বুঝাইছেন যে স্পিকিং ইনডিফারেন্টলি টু হিম, তার সাথে কথা বললাম মানে কথা বললেই হইলো, না বললেও না, এরকম বিষয়, মানে অনুতাপ প্রকাশ করা বুঝাচ্ছে, ঠিক আছে। তিনি এখন এটা অনুতাপ প্রকাশ করছেন। এরপর বলেছে হু হ্যাড ড্রাইভেন আউট দ্য কোল্ড, যিনি ড্রাইভ অ্যান্ড আউট মানে কি, ড্রাইভ অ্যান্ড আউট মানে হচ্ছে দূর করে দেওয়া, যে তিনি দূর করেছিলেন, যে ঠান্ডাকে যিনি দূর করেছিলেন, মানে এখানে ঠান্ডা বলতে শুধু ঠান্ডা না,
একটা ফ্যামিলির প্রত্যেকটা বিষয় যিনি কি করেছেন, তার মতো করে সমাধান করেছে। প্রত্যেকটা সমস্যা যিনি সমাধান করেছেন, শুধু ঠান্ডা না, এখানে ঠান্ডা বলতে যে তিনি ঠান্ডাটাই মানে উষ্ণ করেছেন এরকম বিষয় না, এখানে বোঝানো হয়েছে যে স্পিকিং ইনডিফারেন্টলি টু হিম, তার সাথে মানে উদাসীনভাবে কথা বলতাম, ঠিক আছে। এরপরে বলেছে হু হ্যাড ড্রাইভেন আউট দ্য কোল্ড, যিনি আসলে শীতকে কি করছে তাড়িয়ে দিয়েছিলেন। এইখানে এটা বুঝিয়েছে যে যিনি সবার জন্য কাজ করতেন তার সাথে আসলে ওইভাবে কথা বলা হতো না, এটা অনুতাপ প্রকাশ করেছেন। মানে এটা তিনি খুব মানে খারাপ লাগতেছিল এখন কবির, ঠিক আছে, এটা তিনি প্রকাশ করছেন এই কবিতার মাধ্যমে। অ্যান্ড পলিশড মাই গুড শুজ অ্যাজ ওয়েল, দেখো এইখানে খেয়াল করে দেখো, অ্যান্ড পালিশ, আমরা বলি না জুতা পালিশ, জুতা পরিষ্কার করা, মাই গুড শুজ, আমার ভালো জুতাগুলো অ্যাজ ওয়েল, যিনি শুধু ঠান্ডায় বা ঠান্ডাতে উষ্ণতা ছড়াতেন না, তিনি হচ্ছে আমার জুতাগুলো মুছে দিতেন, পরিষ্কার করে দিতেন। দেখো বাবা যাদের আছে, মানে এই পৃথিবীতে যাদের বাবা আছে তারা অনেক ভাগ্যবান। এবং তোমরা এখানে যারা আছো, যারা আমার ক্লাস দেখছো, একটু চিন্তা করে দেখো যে মা বাবার মতো এত সুন্দর ব্লেসিং এই পৃথিবীতে নাই কিন্তু, তাই না? সো আমরা আসলে বাবা মাকে জীবদ্দশায় কিন্তু মূল্যায়ন করতে জানি না, বা অনেক সময় আমরা মানে বুঝতেই পারি না যে এই মানুষগুলো আমাদের জন্য কত পরিশ্রম করে। দেখো এই যে এইখানে যে স্পিকিং ইনডিফারেন্টলি টু হিম, দেখো তোমার লাইফে তুমি সবচেয়ে বেশি মানে হচ্ছে উদাসীনভাবে যে মানুষটার সাথে কথা বলেছ, সে তোমার হয় বাবা তাহলে অথবা তোমার মা। দেখবা যে খাইতে বলছে হ্যাঁ যাও তো, ভালো লাগে না, ডিস্টার্ব করে না, তাই কোনো ভালোর জন্য তোমাকে যখন বলছে তুমি এটা কি করেছো, জাস্ট একটু রিয়েলাইজ করে দেখো না যে এই পৃথিবীতে মানে এই দুইজন ছাড়া তাদের চেয়েও কি অনেক আপন কেউ আছে? যদি থেকে থাকে এটা মেকি, এটা ফেক। দেখো এই যে আমি আমার বাবাকে হারিয়েছি সেই প্রায় অনেক বছর হয়ে গেছে, 20 বছর 21 বছর হয়ে গেছে। সো আই ফিল দ্যাট যে বাবা অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা লাইফে। দেখো আমি ছোটোবেলায় যখন বাবাকে হারিয়েছি অনেক সময় নিজে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, মানে কারোর সাথে যে একটু কথা বলবো, মানে হচ্ছে যার সাথে মানে এই জিনিসগুলো বললে না আমার আসলে খুব মানে আই ফিল ভেরি ইমোশনাল। মানে ব্যাপারটা হচ্ছে কি, তোমরা যাদের বাবা মা আছে আমি তোমাদের বলবো যে এখানে বইয়ের ভিতরে যে কবিতাটা আছে, এই কবিতাটা যদি ফিল করো যে আসলেই আমাদের জীবনে বাবার গুরুত্ব, আমরা অনেকেই বাবা যে এত কষ্ট করে এত পরিশ্রম করে, দেখো তোমরা না মানে তোমরা না আমরাও হয়তো, আমি আমার বাবা থাকলেও হয়তো এই রিয়েলাইজেশনটা হয়তো করতাম না। বাট একটা জিনিস চিন্তা করো না যে এই যে মানুষটা কত পরিশ্রম করে আমাদের লাইফে, মানে আপন বন্ধু বলো আপন মানুষ বলো, যে একটা বাবা না থাকলে মানে তুমি অনেক কিছুই বুঝবা না। যে আমি নিজে রিয়েলাইজ করি যে একটা সিদ্ধান্ত নিব, একটা মানে কোনো একটা জায়গায় বিপদে পড়েছি যে কারোর সাথে একটু মন খুলে শেয়ার করবো, কেউ একজন দাঁড়াবে, এই জায়গাটা কিন্তু বাবা ছাড়া হয় না। সো এটা বড় একটা ভাগ্যের বিষয় তোমাদের যাদের বাবা আছে মা আছে। সো আমার বাবা মা কেউ বেছে নেই। আই ফিল দ্যাট যে আসলে একটা মানুষের জীবদ্দশায় তার বাবা মা থাকলে যেই পরিমাণ স্বস্তি থাকে, যেই পরিমাণ আসলে মানে অনেক ব্যাপার সহজে যায়। আসলে সরি আমি ব্যাপারটা বুঝাতে গিয়ে হয়তো একটু হয়ে গেছি। তো তোমাদের বলবো যাদের বাবা মা আছে জাস্ট ফিল দ্যাট তারা তোমার জন্য কি করেছে, একবার ছোট থেকে চিন্তা করো যে তারা তোমার জন্য কি করেছে। এতটুকু যদি তুমি ফিল করো না, তাহলে কোনো ব্যাপার না ভাইয়া, এই জীবনটা অনেক সহজ। তুমি অনেক বিপদে পড়েছো, অনেক টেনশনে পড়েছো, তুমি অনেক বেশি মুসিবতে আছো, তোমার মধ্যে জাস্ট কি করবা না করবা বুঝতে পারছো না, জাস্ট শেয়ার উইথ দেম। আমরা কি করি না, আমরা একটা জিনিস করি কি জানো, ধরো একটা বিপদে পড়লে হ্যাঁ বন্ধু এটা আছে কিনা ওইটা আছে কিনা, কি করব বলতো, খুব বিপদে আছি এখন কি করব, একটা বিপদে পড়ে গেছি। দেখো ওই বিপদটা তোমার বন্ধুর সাথে যখন শেয়ার করবা দেখবা যে ও তোমাকে আরও বিপদে ফেলবে। বাট তোমার বিপদ থেকে উত্তরণ করার জন্য তোমার দুইটা প্রাণ তোমার কাছে আছে, তাদেরকে বিশ্বাস করতে হবে, তাদেরকে বিশ্বাস করে বলতে হবে, তাদের কাছে তুমি শেয়ার করলে দেখবে যে অনেক কিছু সহজ হয়ে যাবে। সো এটা আমাদের লাইফের না বড় একটা অংশ যে আমরা আসলে ওনাদেরকে বাদ দিই, আমরা ওনাদের ব্যাপারে খুব উদাসীন থাকি। সবার ক্ষেত্রে মনে হয় যে খুব আপন বন্ধু, মানে এরকম হয় কি অনেকের বিএফ বেস্ট ফ্রেন্ড, অনেকের মানে জাস্ট আমি 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 তোমাদের বলবো এই জায়গাগুলো তোমরা খুব স্ট্রিক্ট থাকবে। এই বয়সে কোনোভাবেই কোনো সম্পর্কে তোমাদের এখনও ওই সিদ্ধান্ত নেওয়ার হয় না। এরকম জায়গা থেকে তোমরা যে কোনো বিষয় বাবা মার সাথে কী করবা, শেয়ার করবা। এটা করলে দেখবা যে তোমার লাইফটা অনেক সুন্দর, তুমি অনেক সুন্দর সুন্দর সিদ্ধান্ত নিতে পারছো, তুমি ভুল পথে যাবা না। সো
আপুরা তোমরা যারা আমার ক্লাস করো, আমি তোমাদের বলবো যে আমাদের এই পৃথিবীতে আসার একমাত্র উসিলা আমাদের বাবা মা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন তাদের উসিলায়। সো তাদের চেয়ে আসলে আপন কেউ হতে পারে না, সেই জিনিসগুলো মাথায় রাখবা। হ্যাঁ, সো যাই হোক, এটা বুঝাতে গিয়ে আমি বললাম যে যিনি আমাদের শীতকে তাড়িয়ে দিয়েছেন, ড্রাইভেন আউট মানে কি তাড়িয়ে দেওয়া, যিনি আমার জুতাগুলো পরিষ্কার করছেন বা করতেন, ঠিক আছে, এই জিনিসটা বোঝাচ্ছে মানে নিঃস্বার্থ পিতৃস্ন। বাবা তার ছেলে জুতা পরিষ্কার করছে, ঠান্ডাকে উষ্ণ বানাচ্ছে, তার পড়াশোনার খরচ, তার খাবার খরচ সব কিছু মেনটেন করার জন্য অনেক পরিশ্রম করছে। এগুলো আসলেই হচ্ছে মানে নিঃস্বার্থ। হোয়াট ডিড আই নো অফ লাভস ওয়েচার অ্যান্ড লনলি অফিসেস? খেয়াল করে দেখো, হোয়াট ডিড আই নো অফ লাভ, এখানে দেখো এটা তারা কী বুঝিয়েছে, যে আমি কি জানতাম, আমি কি ভাবতাম, তার মানে এটা আফসোস বুঝাচ্ছে, অনুশোচনা বুঝাচ্ছে। এখন কবি বড় হয়ে অনুশোচনা করছে যে হোয়াট ডিড আই নো, আমি কি ভাবতাম, আমি কি জানতাম, অফ লাভস অয়েশ্চার। এখানে দেখো লাভস মানে হচ্ছে ভালোবাসার, অয়েশ্চার মানে হচ্ছে কঠিন, যে ভালোবাসার কঠিন, এবং লনলি হচ্ছে একাকিত্ব, অফিসেস বলতে এখানে দায়িত্ব, ঠিক আছে, এখানে দায়িত্ব বোঝাচ্ছে। অফিসেস, আমরা যেমন অফিসে দায়িত্ব পালন করি, অফিসেস মানে হচ্ছে দায়িত্ব। সো এখানে বলেছে হোয়াট ডিড আই নো, আমি জানতাম, আমি কি জানতাম, আমি কি ভাবতাম, লাভ চর্চার এই কঠিন ভালোবাসা অথবা ভালোবাসার কঠিন অবস্থা, অ্যান্ড লনলি অফিসেস, এবং এই যে একাকী দায়িত্ববোধ, এই যে ব্যাপারগুলো আমি কি জানতাম, আমি কি বুঝতাম যে ভালোবাসার এত কঠিন ও একাকী দায়িত্বশীল, এই দায়িত্বশীল অবস্থা যেটা বাবা হচ্ছে কি করেছেন, পালন করেছেন। তার মানে এই কবিতায় আমরা যে জিনিসটা বুঝাচ্ছি, শেষের দিকে কবি অনুশোচনামূলক একটা স্বর দিয়েছেন, এবং ভালোবাসার যে কঠোর এবং একাকী দায়িত্ব, এই জিনিসটা তিনি পরবর্তীতে বুঝতে পেরেছেন। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যারা এতক্ষণ খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করেছো, আমার বিশ্বাস তোমাদের থিম রাইটিংটা অনেক ইজি হয়ে যাবে এখন। খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে বাংলা করে পড়াচ্ছি। দেখো, আগে ইংরেজিটা বুঝাই, এরপর বাংলা বুঝিয়ে দিব। দিস পোয়েম রিফ্লেক্টস অন ফাদার্স আনরিকগনাইজড স্যাক্রিফাইস। তার মানে এই কবিতায় একজন বাবার অদেখা, অথবা হচ্ছে যেটা আমরা অস্বীকার, অথবা যেটা আমরা বাবার কাছে বলতে পারি না, এরকম বিষয়ের স্যাক্রিফাইস, ত্যাগের কথা বলা হয়েছে। ওয়ার্কিং হার্ড, অনেক কঠোর পরিশ্রম করে, ইভেন অন সানডেজ টু কিপ দ্য হাউস ওয়ার্ম অ্যান্ড কমফোর্টেবল, যে অনেক পরিশ্রম করতেন, ইভেন অন সানডেজ, বন্ধের দিন বা বিশ্রামের দিনে তিনি কি করতেন, কাজ করতেন, টু কিপ দ্য হাউস, এই বাড়িকে উষ্ণ রাখতে, ওয়ার্ম অ্যান্ড কমফোর্টেবল, আরামদায়ক রাখতে। দ্য স্পিকার রিকলস হিজ ওন ইনডিফারেন্স অ্যাজ আ চাইল্ড। এখানে বলেছে যে স্পিকার, বক্তা বা কবি, রিকলস হিজ ওন ইনডিফারেন্স মানে কি, ওই যে উদাসীনতা অ্যাজ এ চাইল্ড, শিশু হিসেবে, বা তিনি যেহেতু বুঝতেন না তখন, এটার সম্পর্কে তার যে এটা এভাবে বলেছেন যে তিনি যে উদাসীনতা করেছেন সেই বিষয়গুলো তিনি এখানে রিকল করেছেন, মানে মনে করেছেন। আনঅ্যাওয়ার অফ দ্য ডেপথ অফ হিজ ফাদার্স লাভ, এবং বাবার যে ভালোবাসার গভীরতা, হ্যাঁ, এটা নিয়ে তিনি কি ছিলেন, অসতর্ক ছিলেন। ইট হাইলাইটস থিমস অফ প্যাটার্নাল ডিভোশন, এটাতে দেখো যে পিতার একটা নিঃস্বার্থ সেবা, আনস্পোকেন কেয়ার, নীরব যত্ন, দ্য কোয়াইট অ্যান্ড অফেন আননোটিস ডিউটিস অফ লাভ, যে নীরব যত্ন এবং অদৃশ্য যে ভালোবাসা, সেটা প্রকাশ পেয়েছে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যারা থিমটা বুঝছো, তারা জাস্ট এইভাবে লিখতে হবে এরকম না, তুমি জাস্ট ওই থিম অনুযায়ী তোমার মতো করে যদি সুন্দরভাবে লিখে আসো, তাহলে কিন্তু হয়ে যাবে। সো আমি এইভাবে তোমাদেরকে দিয়েছি এবং তোমাদেরকে অর্থ সহকারে দিয়েছি। দেখো, এই কবিতাটা বুঝলে তোমার জন্য একেবারে ইজি। এখন ধরো তুমি আমার এভাবে লিখলা না, তুমি লিখলা যে এই কবিতায় যে বাবার, খেয়াল করে দেখো, আমি জাস্ট তোমাকে সহজভাবে বলি যে এই কবিতাটায় কবি তার বাবার যে আত্মত্যাগ অথবা যে ত্যাগ, তার প্রতি, তার ফ্যামিলির প্রতি, সেগুলো বুঝিয়েছেন। এবং তিনি যে এই বাবার ব্যাপারটা বুঝতে পারতেন না, সেই বিষয়টা তিনি অনুতাপ বা অনুশোচনার মাধ্যমে প্রকাশ করেছেন। এবং সবশেষে আমরা বলতে পারি যে বাবার যেই ভালোবাসাটা, বাবার যেই প্যাটার্নাল ডিভোশন, বাবার যে আনস্পোকেন কেয়ার, বাবার যে আননোটিসড, খেয়াল করে দেখো, ডিউটিস অফ লাভ, ভালোবাসার যেই মানে অকৃত্রিম যে ভালোবাসা, এই বিষয়টা আমরা দেখতে পেয়েছি এই কবিতায়। সো তুমি তোমার মতো করে লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই বুঝতে পেরেছো, এবং আমার মনে হয় তোমরা এই জিনিসগুলো খুব ভালোভাবে আনসার করতে পারছো। তো তোমরা যারা এই ফার্স্ট পেপার পড়তে চাও, এবং এইভাবে আমি যেভাবে পড়াই, এগুলো তোমাদের কিন্তু আমাদের টেক্সট বুক তালাশ বইতে আছে, তালাশ বইটা ওইভাবে পড়বা। সো তালাশ বইতে খুব শীঘ্রই চলে আসছে ফার্স্ট পেপার ইংলিশ, ফার্স্ট পেপার টেক্সট বুক। এটা যে কত ইম্পর্টেন্ট তুমি নিজেও বুঝতে পারবা না,
কয়দিন পরে যখন পরীক্ষায় যাবা, যখন তুমি অ্যাডমিশন দিবা, তখন বুঝতে পারবা যে টেক্সট বুকটা কত ইম্পর্টেন্ট। সো এই টেক্সট বুক নিয়ে একটা জোস 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 একটা বই, এটা অনেকের কাছে মনে হতে পারে হ্যাঁ এটা বোর্ড বইটা, অনেকের কাছে মনে হতে পারে তুমি যখন বোর্ড বইটা তুলবা, তোমাদের টেক্সট বইটা যখন খুলবা, তখন দেখবা যে এরকম সিস্টেম, ইউনিট 1 এডুকেশনাল লাইফ অ্যান্ড লেসন একবার সেম আছে। বাট মজার ব্যাপার হচ্ছে এই যে প্যারট স্টাইলের ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড আ বার্ড ইট ওয়াজ আনলিটার্ড, জাস্ট একটু স্যাম্পলটা দেখো। তোমাদের বই নিতে হবে এরকম না, জাস্ট তোমরা একটু খেয়াল করে দেখো, স্ক্রিনশট দিয়ে রাখো, স্ক্রিনশট দিয়ে রাখো। দেখো, once upon a time adverbial phrase there, lived ভার্বের past form, article a, bird হচ্ছে নাউন পাখি। এবার দেখো ইট মানে এটি, এটা একটা প্রোনাউন, ওয়াজ অক্সিলারি ভার্ব, ছিল এই যে আনলেটার্ড হচ্ছে কি অ্যাডজেক্টিভ, অশিক্ষিত এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। ইট স্যাং, খেয়াল করে দেখো ইট স্যাং এটা ভার্বের পাস্ট ফর্ম। তারপরে দেখো বাট কনজাংশন, কুড নট হচ্ছে কি মডাল ভার্ব, এই যে মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, তাই দেখো মডাল ভার্ব নেগেটিভ, এরপর রিসাইড হচ্ছে ভার্ব। এরপরে দেখো আ ওয়ার্ড, এই যে আর্টিকেল, ওয়ার্ড হচ্ছে দেখো ওয়ার্ড হচ্ছে নাউন, অফ হচ্ছে প্রিপোজিশন, স্ক্রিপচার এটা হচ্ছে শাস্ত্র বা ধর্মগ্রন্থ, এটার অর্থ হচ্ছে এই যে ধর্মগ্রন্থ বা শাস্ত্র, এটা হচ্ছে নাউন। প্রত্যেকটা ওয়ার্ড এইভাবে দেওয়া। শুধু কি তাই, খেয়াল করে দেখো ফার্স্ট পেপারে আমি মনে করি এটা বাংলাদেশের প্রথম কোনো ইংলিশ টেক্সট বুকের বই যেটা একেবারে প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে পার্টস অফ স্পিচ অ্যানালাইসিস এবং ভেঙে ভেঙে তোমাদের সেগুলো দেওয়া আছে। এবার দেখো মজার ব্যাপার, এই অংশটুকু থেকে ধরো এই যে অংশটুকু থেকে যেগুলো একটু কঠিন ওয়ার্ড, যেমন এখানে আনলেটার, ডিভোর্স, ডেলিভারেটেড, ইগনোরেন্স, ক্রিয়েচার, এগুলো কঠিন ওয়ার্ড, তাই না? এই যে কঠিন ওয়ার্ডগুলো আছে, এই কঠিন ওয়ার্ডগুলোর সিনোনিম এবং অ্যান্টোনিম, তোমরা অনেকে সিনোনিম এবং অ্যান্টোনিম নিয়ে অনেক টেনশনে থাকো, তাই না? এই যে সিনোনিম এবং অ্যান্টোনিম আছে খুব সুন্দরভাবে, এই যে আনলেটার অর্থ অশিক্ষিত, এটার সিনোনিম ইলিটারেট, আনএজুকেটেড, এবং অ্যান্টোনিম হচ্ছে লিটারেট, এজুকেটেড। সো এখানে প্রত্যেকটা জিনিস দেওয়া, শুধু কি তাই, আবার পরের অংশ দেখো এইভাবে সেম, আ গোল্ডস্মিথ সেড টু ওয়ার্ক অন আ গিল্ডেড কেজ, এখানে দেখো এই প্রত্যেকটার কি আছে আলাদা আলাদা করে সুন্দরভাবে দেওয়া আছে। এরপরে মজার ব্যাপার হলো তোমাদের এইচএসসিতে প্যাসেজ আসে, মডেল কোয়েশ্চেন আছে। এই যে মডেল কোয়েশ্চেনের জন্য তোমরা আলাদা আলাদা বই কিনো। মডেল কোয়েশ্চেন এই প্যাসেজ থেকে, এই যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বার্ড, এই প্যাসেজ থেকে তোমার মডেল কোয়েশ্চেন দেওয়া আছে, এমসিকিউ কি আসে, আনসারিং কোয়েশ্চেন কি আসে, ফ্লো চার্ট কি আসে, এবং তোমাদের রিয়ারেন্স থেকে শুরু করে উইথ ক্লু উইদাউট ক্লু যত টপিক আছে, এবং তোমাদের রাইটিং পার্টের যতগুলো টপিক আছে এখানে সব দেওয়া আছে। এই যে এখানে দেখো তোমাদের আনসারগুলো, এই কোয়েশ্চেন আনসার এগুলো সুন্দরভাবে দেওয়া আছে। তার মানে একটা বইতে ইংলিশ ফার্স্ট পেপার তোমার ডান। প্রত্যেকটা জিনিস এমনভাবে দেওয়া তোমরা নিজেরাই বুঝতে পারবে, নিজেরাই বাসায় পড়ে নিজেদেরকে অনেক 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 বেশি ইমপ্রুভ করতে পারবে। সো যেটা বলছিলাম যে আমাদের বই ইংলিশ সেকেন্ড পেপারের জন্য তোমরা শিওর A+ বইটা নিবা, আর ভালো লাগলে নিবা। আমি তোমাদেরকে তো পিডিএফটা জাস্ট দেখালাম, তোমরা স্ক্রিনশট নাও, এভাবে বড় বড় করে দেখো, যদি তোমাদের ভালো লাগে এবং এরকমই একটা যদি বই চাও, তাহলে তোমরা অবশ্যই রকমারিতে অথবা আমাদের এডুকেশন পেজে তোমরা নক করে কি করে করতে পারবা, সংগ্রহ করতে পারবা। সো সংগ্রহের জন্য আমি আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা 01, এইটা আমাদের যারা এডুকেশন পেজ থেকে সরাসরি নিতে চাও একটু কম টাকায় পাবা এখান থেকে নিলে, 01987446460। সো এই নাম্বারে তুমি নক দিয়ে হোয়াটসঅ্যাপ করবা, হোয়াটসঅ্যাপ করে তুমি হচ্ছে এইখান থেকে নিয়ে যেতে পারবা। সো আশা করি তোমরা খুব ভালোভাবে এই বইটা সংগ্রহ করে পড়তে থাকবে। তোমরা যারা আমাদের ক্লাস করো, যারা আমাদের ক্লাসগুলো পছন্দ করো, তোমাদের জন্য মিশন A+, যারা 27 ব্যাচের রয়েছে তাদের জন্য আমাদের মিশন A+ ব্যাচ, যেখানে তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটি গ্রুপের প্রত্যেকটা সাবজেক্ট, মানে এক কোর্সে হিউম্যানিটিস বা মানবিকের সকল সাবজেক্ট পেয়ে যাবা মাত্র 2999 টাকায়, এবং সেখানে তোমাদের একবারে 27 পর্যন্ত তোমরা ক্লাসগুলো পাবা, এবং সেখানে ক্লাস, রেকর্ডেড, আর্কাইভ যা যা আছে সব কিছু তোমরা এখানে পেয়ে যাবা। ঠিক তেমনি যারা কামব্যাক করতে চাও, এসএসসি 26 কিন্তু কামব্যাক করতে চাও, তোমরা অনেকে আছো সময় নষ্ট করে দিয়েছো, এখন বুঝে উঠতে পারছো না কিভাবে শেষ করবা, তোমরা আবার নতুনভাবে শুরু করতে পারো, নতুনভাবে আমাদের এই যাত্রা শুরু করতে পারো। আমাদের এই নতুন কোর্সটি শুরু হবে তোমাদের গ্রুপ সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের রেকর্ডেড এবং লাইভ সহ আমাদের এই কোর্সটি মাত্র 2499 টাকায় ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। যে যত তাড়াতাড়ি ভর্তি হতে পারো, জাস্ট এডুকেশনের পেজে নক দিবা, পেজে নক দিয়ে হচ্ছে ভর্তি হয়ে যাবা। এখন অনেকে বলে ভাইয়া আমাদের কমার্সের জন্য কিছু নাই। এই যে যারা কমার্সের রয়েছে তোমাদের কমার্সের জন্য বাংলা, ইংরেজি, আইসিটি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স
যেগুলো যেগুলো আছে মার্কেটিং সব কিছু পেয়ে যাবা, সাথে তোমাদের অনেকের অর্থনীতি আছে, এই অর্থনীতি তোমরা পেয়ে যাবা লাইভ ক্লাস 25টি, এবং এই ক্লাসে তোমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার প্রত্যেকটা ক্লাস আমরা এমনভাবে অ্যানালাইসিস করে পড়াবো যেন তোমরা নিজেরাই কামব্যাকের গল্প তৈরি করতে পারো, এবং তোমাদের এই কামব্যাকের গল্পে আমরা তোমাদের সারথি হিসেবে থাকতে চাই। এইটা যারা 27 রয়েছে তাদের জন্য 2999 টাকা, আর যারা হচ্ছে এইচএসসি 26-এর তারা হচ্ছে 2499 টাকায় কোর্স করতে পারবা। সো 27-এর কিন্তু একবারে এইচএসসি 27 পর্যন্ত তোমরা এই ক্লাসগুলো পেয়ে যাবা, এবং যারা কামব্যাক কোর্স বা 26-এর রয়েছে তোমরা কিন্তু তোমাদের পরীক্ষার পর্যন্ত এই ক্লাসগুলো পেয়ে যাও, আমাদের সাপোর্টগুলো পেয়ে যাবা। অ্যান্ড দেন যারা শুধু ইংরেজি পড়তে চাও, তোমাদের এই যে দেখালাম আমাদের যে বইটা আছে শিওর এ প্লাস বইটা, এই বইটা ফ্রি পেতে চাও, মাত্র প্রথম 300 জনকে আমরা দিব। এই যে এই বইটা ফ্রি পেতে চাও, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স, অনেকে বানিয়ে লিখতে পারো না, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স যারা ফ্রি পেতে চাও, এবং ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্রের ফুল কোর্স একবারে সবগুলো ক্লাস, তোমাদের যে যে টপিকগুলো আছে সবগুলো টপিক যাও শুধু আমার এখানে, কিন্তু আমাদের অনেক টিচার আমরা থাকবো, বাট শুধু আমার যারা ক্লাস করতে চাও তারা ইংরেজি কোর্সটা নিতে পারো, এবং এই কোর্সের কিছু ক্লাস হয়ে গেছে, তোমরা রেকর্ডেড বা আর্কাইভ পেয়ে যাবা, আর যে গিফট আছে বইটা গিফট পেয়ে যাবা, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা ফ্রি পেয়ে যাবা। তো এগুলো পাওয়ার জন্য তোমাদের কিছুই করতে হবে না, জাস্ট হচ্ছে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা এডুকেশন পেজে নক দিতে পারো। আমি মনে প্রাণে বিশ্বাস করি যাদের এইচএসসিতে টেনশন আছে যে ভাইয়া কি করব না করব, জাস্ট একটা কথা মনে রাখো, আমরা তোমাদের জন্য দিন রাত পরিশ্রম করে যাব, তোমরা জাস্ট আমাদের উপর বিশ্বাস রাখতে পারো, আস্থা রাখতে পারো। যারা সায়েন্সের রয়েছে সায়েন্সেরও আমাদের কোর্স রয়েছে, মিশন এ প্লাস কোর্স রয়েছে, তোমরা সেমভাবে প্রত্যেকটা কোর্সে তোমরা আমাদের সকল সাবজেক্টই পেয়ে যাবা। সো আশা করি অনেক 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 বেশি ভালো করতে পারবা, আমরা ইনশাল্লাহ তোমাদের জন্য অনেক বেশি পরিশ্রম করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।